প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এখনও তো মুভমেন্ট চলছে আরজি কর কাণ্ড নিয়ে, কিন্তু যেটা অনেকেই বলে থাকেন এবং আমিও সেটাই মানি যে যত মুভমেন্ট চলছে সমস্ত মুভমেন্টের মধ্যে একটাই ছিল মুভমেন্ট যেটা শাসককে কাঁপন ধরিয়েছিল এবং মুখ্যমন্ত্রীও কার্যত কেঁপে উঠেছিলেন যে কি হবে কি হবে। সেটা ছিল 27শে আগস্টের নবান্ন চলো ডাক। যে স্লোগানটা ছিল দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সেদিন যে মুভমেন্টটা হয়েছিল সেটাকে সামলাতে যে হিমশিমটা খেতে হয়েছিল শাসককে, সরকার পক্ষকে, আমার মনে হয় না এইরকম হিমশিম, এইরকম কাঁপুনি আর কোনো মুভমেন্টে ধরেছিল বলে। কিন্তু সেটাকে সামলাতে কি করেছিল শাসক? প্রচুর ব্যবস্থা করেছিল, প্রচুর জল কামান থেকে শুরু করে কন্টেনার রাস্তাতে নামিয়ে নিয়ে আটকানো কত কি, এবং মুখ্যমন্ত্রী সকাল সকাল নবান্নে পৌঁছে গিয়েছিলেন যাতে করে একটু বেলাতে আবার না ঘেরাও হয়ে যায়, বেলাতে বের হলে যদি রাস্তাতে ঘেরাও হয়ে যায়, সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন। এবং সে সঙ্গে অনেক কিছু চেষ্টা করেছিলেন যাতে করে ভিড়টা কম হয়, পুলিশকে দিয়ে ভয় দেখানো, এটা ইললিগাল প্রোগ্রাম, মানুষকে না আসার জন্য বলা, আর সেই সঙ্গে কিছু পলিটিক্যাল ফোর্সও এই নবান্ন অভিযান বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও যে প্রোগ্রামটা হয়েছিল, প্রোগ্রামের দিক দিয়ে অবশ্যই বলবো সফল প্রোগ্রাম ছিল। পলিটিক্যাল যেগুলো হয়ে থাকে আর কি, নবান্ন ঘেরাও, সেই অর্থে আমি কথাটা বলছি। কিন্তু যে উদ্দেশ্যে ডাকটা ছিল যে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, সেটা হয়নি। অনেকে এখনও মনে করেন যদি সেই দিন মানুষজন মিসগাইড না হয়ে যদি সবাই সত্যি নবান্নমুখী হতেন, হয়তো ওই দিনে কিছু একটা হ্যাস্ত হতো, এতদিন পর্যন্ত মুভমেন্ট করতে হতো না। কিন্তু যারা কারো ওই রকম কথা শুনে মিসগাইডেড হয়ে যারা বাড়িতে বসে থাকেননি, যারা রাস্তাতে বেরিয়েছিলেন, আমিও গিয়েছিলাম, তো আমাদের মধ্যে অনেকেই অনেক শিকার হয়েছেন। কাউকে পুলিশ মেরেছে, কাউকে পুলিশ ধরেছে, কাউকে পুলিশ ধরে কেস দিয়েছে, কাস্টডিতে রেখেছে বা রেখেছিল, এইসব হয়েছে। হাসপাতালে অনেকে ভর্তি হয়েছিলেন, তাহলে অনেকে কিন্তু শিকার হয়েছিলেন। আমি আজকে একজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, তাকে আমি অনলাইনে নিচ্ছি। একজন বিজ্ঞানের গবেষক, শিক্ষিত ছেলে, মুভমেন্টে গিয়েছিলেন। ছাত্র সমাজের যেহেতু ডাকটা ছিল, মুভমেন্টে গিয়েছিলেন। কোনো পলিটিক্যাল কালার এইসব মাথায় রেখে না, মুভমেন্টে গিয়েছিলেন। কিন্তু গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কলকাতার ধর্মতলা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন এবং 14 দিন কাস্টডিতে ছিলেন। তিনি বেল পেয়েছেন, ছাড়া পেয়েছেন। আমি তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা জানতে চাইবো এবং আপনাদেরকেও শোনাবো যে তার ক্ষেত্রে কি হলো, কেনই বা তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমার সঙ্গে এই মুহূর্তে কলকাতা থেকে রয়েছেন অচিন্ত মণ্ডল, দেখতে পাচ্ছেন সরাসরি। অচিন্ত, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনি আমরাও গিয়েছিলাম নবান্ন অভিযানে, কিন্তু আপনি একটা কঠিন লড়াই করলেন, আইনি লড়াই। 14 দিন পুলিশ কাস্টডিতে আপনাকে কাটাতে হয়েছে। আগে বলুন আপনি কি করেন? এখন আমি এই মুহূর্তে একজন বিজ্ঞান গবেষক, আমার কেমিস্ট্রি সাবজেক্ট, এবং এই মুহূর্তে জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে রিসার্চ করছি। এবার বলুন যে কি হয়েছে আপনার সঙ্গে ঘটনাটা। দেখুন, এই যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা যখন জানতে পারি যে 27শে আগস্ট নবান্ন চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে, কেন না বাংলার একজন মেয়ে ডাক্তার, যিনি কর্তব্যরত অবস্থায় কলকাতার নীলরতন তাকে ধর্ষণ, আরজি কর হাসপাতালে তাকে ধর্ষণ এবং খুন করা হয়, সেটার প্রতিবাদে যখন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তথা ভারতবর্ষ এমনকি বহির্রাষ্ট্রেও যে আন্দোলন চলছে, সেখানে আমরা নবান্ন রাজনৈতিকভাবে ছাত্র সমাজের ডাকে এই আন্দোলন হবে। সুতরাং আমিও সেই ছাত্র সমাজের সেই ডাকে আমি নিজে জয়েন করি এবং এই র্যালির একেবারে সামনে থেকে স্লোগান দিতে এক প্রকার নেতৃত্ব পজিশনে থেকে কলেজ থেকে এক বিরাট মহামিছিল, সেখানে আনুমানিক প্রায় 15-20 হাজার, সংখ্যা তো এক্স্যাক্টলি গোনা সম্ভব নয়, মানুষ নিয়ে আমরা যানবাজার, ধর্মতলা হয়ে ইডেন গার্ডেন, বাবুঘাটে যখন প্রিন্সেপ ঘাটের দিকে যখন এগিয়ে যাই, তখন পুলিশ একেবারে সেই নিরস্ত্র শান্তিপূর্ণ ছাত্রদের মিছিলে একেবারে সে যুদ্ধাংদেহী প্রস্তুতি নিয়ে একেবারে সেই জল কামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট, লাঠিচার্জ সবকিছু দিয়ে যেভাবে অত্যাচার শুরু করতে লাগলো, এবং টিয়ার গ্যাসে আমার মনে হয় কোনো বিষাক্ত গ্যাসও থাকতে পারে, আমরা অনুমান করছি, কারণ এর আগে ছাত্র আন্দোলনে বিভিন্ন জায়গায় যুক্ত থেকেছে। টিয়ার গ্যাস এর আগেও আমরা সহ্য করেছি, কিন্তু
এই ধরনের বিষাক্ত যে মারণ গ্যাস এরকম মনে হলো, এটা আমরা এর আগে কোনোদিন ফেস করিনি। মানুষ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ছে, আমরাও অজ্ঞান হয়ে গেছিলাম, হঠাৎ করে কেউ একজন জল টল দিয়ে আমাদেরকে সেই মুহূর্তে জ্ঞান ফেরায়। এবং আমাকে যেটা ধরেছে, আমি যে কারণে মনে করি, যেটা হচ্ছে যখন ওই আমরা পেছনে দৌড়াই, তো সবাইকে চিল্লিয়ে বলতে থাকে চলুন, আমাদের যখন অত্যাচার করছে আমরা ধর্মতলায় গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করবো। এটা আমার হয়তো এটাই অপরাধ হয়ে থাকতে পারে। তাছাড়া আমি কোন রকম পুলিশের ওপর অত্যাচার, ঢিল পাটকেল মারা বা কোনো কিছু ভাঙচুর, এগুলো কোনো কিছুই করিনি। পুলিশ তার কোনো প্রমাণও 14 দিনে আমার বিরুদ্ধে দেখাতে পারিনি। তো ধর্মতলায় এসে প্রথম যে ব্যক্তিটা ওখানে বসে সেটা আমি ছিলাম। তারপর যারা ফিরছে, মানে আমি দৌড়ে সবার আগে চলে আসি ওখানে, যাতে সবাইকে আটকানো যায়, আটকে ধর্মতলায় বসতে পারি। তো বসে আনুমানিক তখন 3:30 বা 4টে হবে, রোদ তখন রয়েছে, বসতেও মানে ওখানে গরম লাগছে পিচের উপরে। তারপরে বসে যখন মানুষজন আসে, সবাইকে জড়ো করে বসতে বসতে প্রায় আনুমানিক 2-3 হাজার মানুষ ওখানে তারপর জড়ো হয়ে গেল। বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে লোকজন চলে গেছে, কিছু মানুষ ওখানে আসে। তারপরে আমরা প্রায় 3 ঘন্টা বা পৌনে 3 ঘন্টা ওখানে পুরো ব্লক করে দিই, স্তব্ধ করে দিই, একটা গাড়ি ঘোড়া যেতে দেই না, শান্তিপূর্ণ আন্দোলন। এবং সন্ধ্যাবেলা স্বাভাবিকভাবে যখন আমরা চলে আসি, যে যার মতো আন্দোলন আমরা মানে হয়ে গেছে, যে যার বাড়ি ফিরতে হবে, তখন হঠাৎ করে আমি মানে চলে আসে, আমাকে জামার কলার পেছন দিক থেকে এসে ধরে গাড়িতে তোলো টানতে টানতে। আমি বললাম আমি কি করলাম, আমি তো কোনো কিছু এখানে অন্যায় করিনি, বা ভাঙচুর বা কোনো রকম ভায়োলেন্সের কোনো আশ্রয় তো নেইনি। তো সাথে সাথে আমার ফোনটা কাড়ে নিয়ে বললো চল লালবাজার, তারপর দেখা যাবে। তখনো পর্যন্ত জানতে পারিনি যে সামনে এত বড় একটা ষড়যন্ত্র, রোড ম্যাপ তারা করে রেখেছে, হাত পেতে রেখেছে। তখনও বুঝতে পারিনি, কারণ ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় আমরা দেখেছি লালবাজারে নিয়ে যায় সেই আন্দোলন থামানোর জন্য, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা রেখে, এমনকি লাস্টে জল খাবার পর্যন্ত খেতে দিয়ে তারা ছেড়ে দেয়। এটা এর আগে দেখেছি আমরা। কিন্তু এটা যে সময় হলো, যে 6টা 6:30 নাগাদ যখন নিয়ে গেল, বা তার আগে অনেকেই ওখানে অ্যারেস্ট হয়ে বসে আছে। ওই লালবাজারে গিয়ে দেখলাম আনুমানিক সেই সংখ্যা 125-30 সেই সময় ছিল। তার আগে পরে কত হয়েছে সেটা এক্স্যাক্টলি ডেটা আমার কাছে নেই, আমি জাস্ট আনুমানিক একটা সংখ্যা বলছি। তারপরে জল খাবার কিছু না দিয়ে রাত 8টা 9টা 10টা 11টা 12টা যাচ্ছে, তখনও বুঝতে পারছি না যে কি হতে যাচ্ছে। রাত 2টোর সময় এসে অ্যারেস্ট মেমো নিয়ে এসে সাইন করাচ্ছে, তখন বলছে যে অ্যারেস্ট হয়েছে। এবং যিনি সাইন করাতে আসছেন তিনি প্রথমে জিজ্ঞেস করলেন কি করো, চাকরি না পড়াশুনো, তোমার কেরিয়ার বরবাদ করে দেবো। ফার্স্ট লাইন এটা দিয়ে আমাকে মানে শুরু করছে। আমি হঠাৎ অবাক হয়েছি এবং ভয় পেয়ে গেছি। তার কারণ হচ্ছে আমি গরিব পরিবার থেকে উঠে আসা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কেমিস্ট্রি অনার্স করেছি, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি কেমিস্ট্রি করেছি। এবং এই সময় আমার মানে একটা সংগ্রামের ভিতর দিয়ে যেতে হয়েছে, মানে টিউশনি করে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে এইভাবেই পড়াশোনার জীবন। তো স্বাভাবিকভাবে যখন কেরিয়ার শেষ করে দেবো, বরবাদ করে দেবো, এরকম কথা শুনি, তো আমার তখন মানে ভেতর থেকেও ভয় পেতে লাগলাম যে সামনেই তো আমি অনেক চাকরি বাকরি বা বিভিন্ন পরীক্ষা এগুলোর প্রিপারেশন নিচ্ছি। তারপর দেখলাম 7খানা ধারা দিয়ে দিল, বিভিন্ন মিথ্যা ধারা। এবং তারপরে পরের দিন পুলিশ কাস্টডি, মানে সরি, যখন আমাকে আদালতে নিয়ে যাওয়া হয় সবার সাথে। তো এতদিন দেখুন এই রাজ্যের যা অবস্থা, পুলিশ প্রশাসন বা সরকারের প্রতি তো মানুষের বিশ্বাস নেই, কিন্তু শেষ বিশ্বাস বা আশ্রয়স্থল হচ্ছে আদালত। কিন্তু সে জায়গায় গিয়েও যে হতাশ হলাম, ব্যাংশাল কোর্ট, লোয়ার কোর্ট যেটা, সেখানে গিয়ে এই 125-30 জনের বিরুদ্ধে সব একই ধারা, 7খানা ধারা সবাইকে একই দিল, মানে সবাই একই অপরাধ করেছে। এবং রাত 2টোর সময় এসে এইগুলো সব করা হলো। এবং যে কোর্টে গিয়ে দেখলাম আমাদের পক্ষের যারা উকিল ছিল তাদের কথা শোনাই হলো না, শুধুমাত্র বললেন যে আন্দোলন কোনো সমাধান নয়, কোর্টই একমাত্র সমাধান করবে, এটা বলে ম্যাডাম সবাইকে 14 দিন পুলিশ কাস্টডিতে দিয়ে দিলেন। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন থানায় রেখেছিল অনেকেই, কিন্তু আমাকে একা নিউ মার্কেট থানায় রেখেছিল। তো তারপরে যে অত্যাচার মানে আমার তো মৌলিক অধিকার আছে যে আমার বাড়িতে জানানো, একজন লয়ারের হেল্প নেওয়া, এটা তো সে যত বড়ই আসামি হোক তাদের তো এগুলো অধিকার আছে। আমাকে এই 14 দিনের ভিতরে আমার বাড়িতে একদিনও যোগাযোগ করতে দেওয়া হয়নি, বা এমনকি একজন লয়ারের হেল্প নেওয়া। আমার কাছে তো ফোন নেই, তো সুতরাং নাম্বার তো আমি মুখস্থ রাখি না, ফোন নাম্বারটা নিতে গেলেও আমার সেই ফোনেই রয়েছে, বা আমি যাদের সাথে যোগাযোগ করবো, কোনোভাবেই কোনো যোগাযোগ করতে দেওয়া হলো না। 14 দিন চান করতে দেনি, বিশ্বাস করুন। মানে একজন মানুষ চান না করে কি করে থাকে? ওখানে একটা ওই ট্যাপের, টয়লেট বাথরুমে একটা ওর ভিতরে যে ট্যাপ, সেখান থেকে একটু জল নিয়ে মাথায় দিয়ে কোনোভাবে দেখেছি, একটু সাবান শ্যাম্পু বা তেল, যেটা মানে বা এক বস্ত্রে মানে কাটানো 14 দিন, এটা কারোর পক্ষে কি সম্ভব? এটা তো মানে ভাবতেই পারি না। বা যে পরিস্থিতি আমাকে রেখেছিল, আমি যে বেঁচে ফিরবো এরকম আমি মাঝে মাঝে সেই আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম আমার সাথে কেন এরকম হচ্ছে, আর আমি তো কোনো অন্যায় করিনি, কিন্তু মানে এরা এরকম ভাবে অত্যাচার কেন করছে আমার সাথে? ভাই বিভিন্ন যে টিম, আজকে এই টিম, সকালে এক টিম, বিকেলে এক টিম, পরের দিন এক টিম, এরকম বিভিন্ন টিম এসে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ,
কারা ছিল এর পেছনে, কে তোদেরকে আসতে বলেছিল, তারপরে কেরিয়ার তো তোরা শেষ, তুই এরপর রাজনীতি করবি কি করবি না, মানে বিভিন্ন রকম প্রশ্ন, সেইগুলো মানসিক নির্যাতন। রাতের দিকে উঠে উঠে আনতো নাকি জিজ্ঞাসাবাদ করার জন্য? হ্যাঁ, মানে কে কোন টিম, কালীঘাট না ক্যামাকা স্ট্রিটের টিম না নবান্নের টিম না লালবাজার টিম, সেগুলো তো আর আমরা বুঝতে পারতাম না। মানে যখন তখন মানে হয়তো ঘুমিয়েছি, এই চল ওঠ, কোথায়, চল ওঠ, তারপর দেখবি। তারপর গিয়ে দেখতাম যে বিভিন্ন টিম নিয়ে এসে বসে আছে, তারা জিজ্ঞাসাবাদ করছে একই জিনিস। হয়তো আমি তখন একদিন বললাম যে জিজ্ঞাসাবাদ করে একদিনে পুরো করে নিন বা সবাইকে ডেকে নিন, তাহলে আর তো বারবার না, ওদের ওই একই জিনিসই বিভিন্ন টিম এসে বিভিন্ন রকম সময় জিজ্ঞেস করে, বিভিন্ন কিছু ওই একই জিনিসই লিখ। তো পাইনি আলটিমেটলি, আমার ফোন কেড়ে নিয়ে সবকিছু ঘেটে ঘুটেও দেখেছি, প্রমাণ কিছু করতে পারিনি 14 দিন পরে, কিন্তু হেনস্থা করা বা কেরিয়ার নিয়ে টানাটানি যাতে পড়ে। ওদের এখন টার্গেট হচ্ছে রুটি রুজি শেষ করে দেওয়া। মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে যখন বলছেন যে আমরা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই না, অমুক প্রদেশে তমুক প্রদেশে এই ব্যবস্থা নয়, কিন্তু যারা আন্দোলনে গেছে তারা কিন্তু জানে, এবং এই আন্দোলনে কিন্তু পুরোপুরি অরাজনৈতিক আন্দোলন যেহেতু ছিল, যারা কেউ কোনোদিন হয়তো কোনো আন্দোলনে যায়নি, তারাও বিভিন্ন সময় সে মা বোনেরা থেকে শুরু করে বিভিন্ন কলেজ বা স্কুলের ছাত্রছাত্রীরা বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা এসে কিন্তু অংশগ্রহণ করেছে। পরে লালবাজার যখন সবার সাথে দেখা হয়েছে, তখন আমি জিজ্ঞেস করি আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গী বা কোনো সদস্য? বলছে না, আমরা তো এটা রাজনৈতিকের সাথে কোনো পরিচয় নেই বা কোনদিন যাইনি, এটা অরাজনৈতিক ছিল, জীবনে প্রথমবার এই আন্দোলনে আসলাম, কারণ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই আন্দোলন শুরু হয়েছে, এটা গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে শরীক হতে এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি। মানে পরিষ্কার যেটা বলার চেষ্টা করছিল, ভয় দেখানোর চেষ্টা করছিল যে কেরিয়ার শেষ করে দেবো, কেরিয়ার শেষ করে দেবো, তাই তো? এটা একদম 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 বুঝতে পারছি কি নির্যাতন, কি অত্যাচারের শিকার আপনি হয়েছেন। আমিও জানি পুলিশ কাস্টডিতে থাকার কি জ্বালা, আমাকে অনেক দিন কাটাতে হয়েছে পুলিশ কাস্টডিতে। তো যাই হোক, আপনি সেখান থেকে ফেরত এসছেন, যেটা ভাবনা হয়তো এসেছিল আপনার মনের মধ্যে যে আমি আর বেঁচে ফিরবো কিনা। বাড়ির লোকও নিশ্চয়ই খুব উৎকণ্ঠায় উদ্বেগের মধ্যে ছিলেন আপনাকে ঘিরে। আর এইভাবেই তো আন্দোলনগুলোকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা হয় আর কি। ছাত্র সমাজকে আটকাতে পারলেই তো ওনারা মনে করেন যে ব্যাস আর আমাদের বিরুদ্ধে লড়ার মতো কেউ নেই, বাকি সব ম্যানেজ হয়ে যাবে। আমি জানতে চাই অচিন্ত মণ্ডল, আমিও সেদিন গিয়েছিলাম, আমি পিটিএসের দিকটাতে ছিলাম, আপনি এই দিকটায় ছিলেন। আপনার কি ধারণা, যদি মানুষ মানে যেভাবে ডাকটা দেওয়া হয়েছিল এবং যেভাবে সাড়া পড়েছিল, যদি না কিছু পলিটিক্যাল ফোর্স এবং পুলিশ ওইভাবে ভয়টা দেখাতো, মানুষ যেভাবে এসেছিলেন এবং যে ওয়েব ছিল সেই সময়, সেদিন কি একটা হ্যাস্তন্যাস্ত হতে পারতো যদি সত্যি মানুষ সকলে রাস্তাতে নামতেন? আপনার কি ধারণা? একদম, আমি বিশ্বাস করি মানে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ বা বিশেষ কিছু রাজনৈতিক দল একটা দুটো, যারা মানে এটাকে পুরো মিসগাইড করেছে কয়েকদিন ধরে, বা এটা সরাসরি বিরোধিতায় নেমেছে। আমার কথা হচ্ছে, যদি মানে মনে হয় যে কোনো রাজনৈতিক দল এটা দেখেছে, যদি মনে হয়, যদি সেটা ছিল না, তাহলে যেহেতু আন্দোলন তারাও চাইছে, তাহলে চুপ থাকা উচিত ছিল। সরাসরি বিরোধিতা করা তো মানে ডাকটা ন্যায্য ছিল, এবং তারাও কোথাও কোথাও এই ডাকটা দিচ্ছে, হ্যাঁ একদম একদম। কিন্তু এটা মানে মেন্টাল অন্তত সাপোর্টটা তাদের দরকার ছিল, এবং এই মিসগাইডটা না করলে আমি এটা বিশ্বাস করি যে সংখ্যা এসছে হয়তো মানে হাওড়ার উপরে বা কলকাতার এপারে মিলে হয়তো কয়েক লক্ষ আনুমানিক যে সংখ্যা এসেছিল, সেটা হয়তো আরো বহু লক্ষ্যে পৌঁছাতো, এবং একটা হেস্তনস্ত ওই দিন হতো। একটু কি হতো সেটা আমি এক্স্যাক্টলি এখানে বলতে পারছি না বা আমার বলা সম্ভব না, কিন্তু একটা হেস্তনস্ত বা ফয়সালা সেদিনই হতো, যেভাবে এটা গণ আন্দোলন বা তৈরি হয়েছিল বা যেভাবে ছাত্র সমাজের বিশেষ করে সাড়া পড়েছে। ওকে, আপনি ভালো থাকুন, আপনার পড়াশোনা জায়গাটা অ্যাড করব। এবং এখানে থানায় থেকে যেটা বুঝেছি, কলকাতা পুলিশ কিন্তু মমতা ব্যানার্জির সাথে নেই। কেন নেই বলছি, কারণ তারা কিন্তু বিরক্ত, তাদের হয়তো 7 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটির জায়গায় এই মুহূর্তে মানে বিভিন্ন ফোর্স কম বলে তারা কিন্তু 8 ঘন্টার জায়গায় সে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত ডিউটি তাদের করতে হচ্ছে এই আন্দোলন সামলাতে। এমনকি ঘর পরিবার তাদেরকে ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিয়ে তাদেরকে এখানে থাকতে হচ্ছে। বা আরেকটা জিনিস কি, তারা হয়তো বুঝতে পারছে যেটা অন্যায্য বা তাদেরকে অন্যায় করাচ্ছে, লালবাজার বা নবান্ন সরাসরি এটাতে ইনস্ট্রাকশন দিয়ে, নইলে তাদের চাকরি বাঁচানো দায় এই মুহূর্তে। কারণ তারা কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বোঝাচ্ছে যে আমরা কিছু মানে করতে না চাইলেও আমাকে করানো হচ্ছে। এমনকি অনেকেই সেখানে থানায় বলছিলেন যে আমার 35 বছর বা 38 বছরের চাকরি জীবনে আমরা কোনোদিন ডেকে নিয়ে ছাত্র আন্দোলন থেকে তুলে নিয়ে এসে 14 দিন পুলিশ কাস্টডিতে দেওয়া, এগুলো মানে সে রেপ বা ধর্ষণ বা ওই খুন করা এরকম আসামিদের ক্ষেত্রে এরকম হয়। তোমরা তো সেই ধরনের আন্দোলন মানে বা সেরকম কোনো অপরাধ করোনি,
তো তারপরে এরকম দেখলাম 1 সেপ্টেম্বর পুলিশ দিবস, সেখানে দেখলাম এই ব্যাচ লাগানো বড় করে পুলিশ দিবস এবং মমতা ব্যানার্জি বড় করে ছবি। সেদিন যারা ওখানে ছিল না তারা অনেকেই মানে এরকম করে বলছে অচিন্তাবাবু বিশ্বাস করুন এটা না মনে নেই, কিন্তু এখানে লাগাতে হচ্ছে বাধ্য। জানি পুলিশের সবাই খারাপ না তো, এবং কিছু পুলিশ নেতা তারা নেতাগিরি করছেন, পুলিশের কিছু অফিসার তারা এটা করছেন দিদিমণিকে খুশি করে, যদি তাদের পদোন্নতি বা অন্য কোনো হবে কিছু লাভ হয় সেই চেষ্টা করছেন, আর পুলিশের একটা অংশকে দিয়ে সেই কাজগুলো করানো হচ্ছে। আমি জানি, ভালো করে জানি পুলিশের সবাই কিন্তু সেরকম না। এমনকি নবান্ন অভিযানের দিনেও পুলিশের একটা অংশ চেয়েছিল নবান্নে চলে আসুন, মানে কিন্তু আমাদের একটাই দুর্ভাগ্য যে মানুষ সেইভাবে সকলের সাড়াটা দিলেন না। যদি সকলে রাস্তাতে নামতেন, আমিও বিশ্বাস করি সেদিন কিন্তু একটা হ্যাস্ত কিছু একটা হতো। অসংখ্য ধন্যবাদ অচিন্ত মণ্ডল সরাসরি থাকার জন্য। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আপনার কেরিয়ার আছে। তবে যে সাড়াটা আপনি দিয়েছিলেন এর জন্য আপনাকে মানে কুর্নিশ জানাবো। যেহেতু আমিও গিয়েছিলাম এত কিছু 7-5 না ভেবে যে কে ডেকেছে না ডেকেছে, ডাকটা খুব ন্যায্য ছিল, রাজ্যের যা হাল সেটাকে ফেরানোর জন্য, সেজন্য আমিও কিন্তু তাতে সাড়া দিয়েছিলাম। কিন্তু যারা সাড়া দেননি, যারা মিসগাইড করেছেন, তাদের তো আজকে মুভমেন্ট দেখছি তারা কি করছেন, তারাই বা কতটা কি করতে পারছেন। ভালো থাকবেন, নজর রাখবেন, ভালো থাকবেন এবং একটু সাবধানে থাকবেন। অনেক কিছু চলবে তো, আপনারা তো একটা এর সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু লড়াইয়ের মানসিকতা রাখতে হবে। এইসব ভয়টাই দেখিয়ে কিছু হবে না, লড়াইয়ের মানসিকতা রাখতে হবে। বিগত দিনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছি, ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছি, দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী, ছাত্র আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত, দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলাম। এই 2-4টে কেস দিয়ে ছাত্র আন্দোলন রোখা যাবে না, বা আমাদের মতো যুব সমাজ আমরা ঠিক করে নিয়েছি আমাদের আগামীতে পশ্চিমবঙ্গে থাকতে গেলে কি করতে হবে, সেই হিসেবে আমরা এগোচ্ছি। আমাদেরকে এইভাবে পুলিশের ভয় দেখিয়ে বা প্রশাসনের ভয় দেখিয়ে, এবং আপনাদের রোলটাই একটা বড় রোল প্লে করবে এই শাসককে উৎখাতের ক্ষেত্রে। ভালো থাকবেন। দর্শক শুনলেন অচিন্ত মণ্ডল 14 দিন কাস্টডিতে কাটিয়েছেন ছাত্র সমাজের ডাকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য, এবং বিবরণ শুনলেন কী সব অবস্থা। বলবেন দর্শক যা বলার, কিভাবে এই বাংলার মুক্তি ঘটবে সেই সম্পর্কে আপনাদের সাজেশন আমি লক্ষ্য করি। পোস্ট করবেন মানে কমেন্ট বক্সে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।